ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর তোমাদের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তাপ অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। তো এই প্রশ্নগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো তোমরা ভিডিওটা খুব মন দিয়ে দেখো, যাতে করে প্রশ্নগুলো তোমরা যদি তোমাদের পরীক্ষায় পড়ে তাহলে তোমরা ভালো করে লিখতে পারবে। আর আশা করছি যে যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে সাজেশান হিসাবে তোমরা তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথম প্রশ্নটা বলেছে তাপ কাকে বলে, এর প্রশ্নমান হচ্ছে এখানে যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে এগুলো তোমাদের রায়ান মার্টিন পেজ নাম্বারগুলো দেওয়া আছে, এগুলো তোমাদের ক্লাস 8-এ রায়ান মার্টিন পরিবেশ ও বিজ্ঞান বিষয়ক সহায়িকা অনুসারে পেজ নাম্বারগুলো দেয়া আছে। তোমাদের কাছে যদি রায়ান মার্টিন এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সহায়িকাটা থাকে তাহলে এই পেজ নাম্বারগুলো মিলবে। যদি অন্য কোম্পানির কোনো সহায়িকা তোমাদের কাছে থেকে থাকে তাহলে পেজ নাম্বারগুলো মিলবে না। তোমরা এই প্রশ্নগুলো খুঁজে খুঁজে তোমাদের বইয়ে দাগিয়ে নিতে পারো। যদি তোমাদের বইতে না থাকে তাহলে প্রশ্নগুলো তোমরা লিখে নাও, সাথে সাথে আমি উত্তরগুলোও দেখাচ্ছি, উত্তরগুলো তোমরা লিখে নাও। তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জনে শীতল হয়। আমরা বলেছে বস্তুর উষ্ণতা বাড়াতে তাপ কি কি বিষয়ের ওপর নির্ভরশীল। বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ তিনটি বিষয়ের ওপর নির্ভর করে, যথা 1 বস্তুর ভর, বস্তু কোন উপাদান দিয়ে তৈরি, এবং 3 বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ। এটা বলেছে আপেক্ষিক তাপ কাকে বলে, প্রশ্নমান হচ্ছে 2। আপেক্ষিক তাপ কোনো পদার্থের একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। প্রশ্নটা বলেছে ক্যালোরিমিতির মূল নীতি উল্লেখ করো, এটি কখন প্রযোজ্য হয় না, প্রশ্নমান হচ্ছে 2+1। ক্যালোরিমিতির মূলনীতি পারিপার্শ্বিকের সঙ্গে কোনো তাপীয় আদান প্রদান না ঘটলে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে বস্তু তাপ বর্জন করতে থাকে এবং শীতল বস্তু ঠিক সেই পরিমাণ তাপ গ্রহণ করবে যতক্ষণ না বস্তু দুটির উষ্ণতা সমান হয়। অর্থাৎ তাপীয় সাম্যে উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এটি ক্যালোরিমিতির মূলনীতি। ভিন্ন উষ্ণতায় বস্তুর মধ্যে তাপের আদান প্রদানের সময় সংস্পর্শে থাকা বস্তুগুলি যদি রাসায়নিক বিক্রিয়া ঘটায় বা বস্তুগুলির মধ্যে একটি তরল ও অন্যটি যদি ওই তরলের দ্রাব্য হয় তবে কিছু অতিরিক্ত তাপ উৎপন্ন হয় যা গণনায় বিবেচনা করা হয় না। এই পরিস্থিতিতে ক্যালোরিমিতির মূলনীতি প্রযোজ্য হয় না। আমরা বলেছে বাষ্পীভবন, ঘনীভবন, ঊর্ধ্বপাতন ও অবক্ষেপণ কাকে বলে, প্রশ্নমান হচ্ছে 1+1+1+1। বাষ্পীভবন যে কোনো উষ্ণতায় অথবা স্থির উষ্ণতায় তরল ফুটে বাষ্পে উৎপন্ন হওয়ার প্রক্রিয়া। উদাহরণ প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ জল 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটে বাষ্পে রূপান্তরিত হয়। ঘনীভবন নির্দিষ্ট বা অনির্দিষ্ট উষ্ণতায় বাষ্পের তাপ অপসারণের ফলে তরলের রূপান্তর। উদাহরণ স্বাভাবিক বায়ুচাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে রূপান্তরিত হয়। ঊর্ধ্বপাতন তাপ প্রয়োগের ফলে যে কোনো উষ্ণতার কঠিন পদার্থের সরাসরি বাষ্পে রূপান্তর। সংশ্লিষ্ট পদার্থগুলিকে বলা হয় ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ। উদাহরণ কর্পূর, নিশাদল, আয়োডিন, ন্যাপথলিন ইত্যাদি কঠিন থেকে বাষ্পে পরিবর্তন। অবক্ষেপণ যে প্রক্রিয়ায় বাষ্প তাপ বর্জন করে সরাসরি কঠিন পদার্থে পরিণত হয় তাকে অবক্ষেপণ বলে। উদাহরণ CO2 বাষ্প ঘনীভূত হয়ে শুষ্ক বরফে কঠিনীভূত উৎপাদন। কর্পূর, নিশাদল ইত্যাদির বাষ্প থেকে সরাসরি কঠিনে রূপান্তর। বলেছে গলনাঙ্ক হিমাঙ্ক বলতে কি বোঝো, প্রশ্নমান হচ্ছে 2+2। গলনাঙ্ক প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় সমসত্ব কঠিন পদার্থ গলে তরলে পরিণত হতে শুরু করে এবং গলন শেষ না হওয়া পর্যন্ত যে উষ্ণতা স্থির থাকে সেই উষ্ণতাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। যেমন প্রমাণ বায়ুচাপে বিশুদ্ধ বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। হিমাঙ্ক প্রমাণ বায়ুচাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরল পদার্থ সম্পূর্ণ জমে কঠিনে পরিবর্তিত হতে শুরু করে এবং সমগ্র তরলের অবস্থান্তর সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উষ্ণতা অপরিবর্তিত থাকে তাকে ওই তরলের হিমাঙ্ক বলে। যেমন বিশুদ্ধ জলের প্রমাণ বায়ুচাপে হিমাঙ্ক বা স্বাভাবিক হিমাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 ডিগ্রি কেলভিন। এটা বলেছে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে, এই ঘটনায় দুটি করে সুবিধা ও অসুবিধা লেখো, প্রশ্নমান হচ্ছে 2+2। জল বরফে পরিণত হলে আয়তনে জল জমে বরফে
বরফে পরিণত হলে উৎপন্ন বরফের ঘনত্ব জল অপেক্ষা কম হওয়ায় বরফ জলে ভাসে। এই ঘটনায় প্রত্যক্ষ ফল হিসাবে দেখা যায় শীতকালীন দেশগুলিতে বড় নদী বা হ্রদের জলের উপরিতল বরফে পরিণত হলেও নিচের অংশে সর্বোচ্চ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল থাকে। বরফ ও জল উভয়ই তাপের কুপরিবাহী হওয়ার ফলে ওই অংশের জল তাপ বর্জন করে আরও ঠান্ডা হয়ে বরফে পরিণত হতে পারে না, ফলে ওই স্থানের জলজ উদ্ভিদ বা প্রাণীরা চরম শীতার্ত পরিবেশেও বেঁচে থাকতে পারে। 2 কৃষি জমির ফাঁক বা ফাটলের মাঝে জমে থাকা জল প্রচণ্ড ঠান্ডায় জমে বরফে পরিণত হলে আয়তনে বৃদ্ধি পেতে চায় এবং সংশ্লিষ্ট মাটির স্তরের গায়ে বল প্রয়োগ করে। ওই বলের ক্রিয়ায় মাটি প্রাকৃতিক উপায়ে নরম ও ঝুরঝুরে হয়ে যায়, ফলে কৃষিকাজে সুবিধা হয়। অসুবিধা: এক শীতপ্রধান দেশে মোটরগাড়ির রেডিয়েটর পাইপে থাকা জল জমে বরফে পরিণত হয়। ওই বরফ আয়তনে প্রসারিত হয়ে পাইপের দেয়ালে চাপ দেয়, সেই চাপে অনেক সময় ওই পাইপ ফেটে যায়। একই কারণে শীতের দেশগুলিতে জল সরবরাহের পাইপগুলি মূলত গরম জল সরবরাহকারী ফেটে গিয়ে থাকে। পাহাড়ি অঞ্চলে পাথরের ফাঁক বা ফাটলে জমে থাকা জল উষ্ণতা হ্রাসের ফলে বরফে পরিণত হয় এবং আয়তনে বাড়তে চায়। পাথরের ভেতরের তলগুলিতে প্রচণ্ড বল প্রয়োগ করে। এই বলের প্রভাবে পাথর অনেক সময় ফেটে যায়, যে কারণে পাহাড়ি স্থানে মাঝে মধ্যেই ধস নামতে দেখা যায়। ওনারা বলেছে হিমমিশ্র কি, এর দুটি ব্যবহার লেখো। প্রশ্নমান হচ্ছে 2+। একাধিক পদার্থের উপযুক্ত মিশ্রণ ঘটিয়ে মিশ্রণের উপাদানগুলি অপেক্ষা অনেক নিম্ন উষ্ণতার সৃষ্টি করা সম্ভব। এই জাতীয় মিশ্রণগুলোকে সাধারণভাবে হিমমিশ্র বলে অভিহিত করা হয়। উদাহরণ: বরফচূর্ণ ও খাদ্য লবণ 3:1 অনুপাতে মিশিয়ে হিমমিশ্র উৎপন্ন করা যায়, যার উষ্ণতা প্রায় -23 ডিগ্রি সেলসিয়াস হয়। সাধারণ লবণের কিছু অংশ প্রথমে দ্রবীভূত হওয়ার সময় বরফ থেকে তাপ শোষণ করে, ফলে বরফের এবং সামগ্রিকভাবে মিশ্রণের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস অপেক্ষা অনেক নিচে নেমে যায়। ব্যবহার: 1 মাছ মাংস সংরক্ষণে, 2 আইসক্রিম, কুলফি ইত্যাদি তৈরি করতে। বলেছে তরলের বাষ্পায়নের হার কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল। প্রশ্নমান 3 এর হার নিম্নলিখিত বিষয়গুলির উপর নির্ভর করে। 1 তরলের প্রকৃতি: এক একটি তরলের ক্ষেত্রে বাষ্পায়নের হার এক এক রকম। যে তরলের স্ফুটনাঙ্ক ঘরের উষ্ণতায় যত কাছাকাছি হয় তার বাষ্পায়নের হার তত বেশি হয়। যেমন ইথারের স্ফুটনাঙ্ক 35 ডিগ্রি সেলসিয়াস আর জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। তরলের উপরিতলের বিস্তৃতি: তরলের উপরিতলের বিস্তৃতি বা ক্ষেত্রফল যত বেশি হয় বাষ্পায়নের হারও তত বেশি হয়। তরলের উষ্ণতা: তরল ও তরল সংলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে বাষ্পায়ন দ্রুত হয়, তাই ভিজে কাপড় রোদের তাপে যত তাড়াতাড়ি শুকায় শীতল ছায়ায় ততটা শুকায় না। বায়ুর শুষ্কতা: বায়ু যত শুষ্ক হয় তার বাষ্প গ্রহণ করার ক্ষমতাও তত বেশি হয়। বায়ু চলাচল: তরলের ওপর বায়ু সঞ্চালন বাড়লে বাষ্পায়ন দ্রুত হারে হয়। যেমন ঘরের ভিজে মেঝে তাড়াতাড়ি শুকনোর জন্য আমরা ফ্যান চালাই বা কালির লেখা তাড়াতাড়ি শুকনোর জন্য আমরা ফুঁ দিই। তরলের ওপর বায়ুর চাপ: বায়ুমণ্ডলীয় চাপ যত কম হয় বাষ্পায়নের হার তত বেশি হয়, তাই বাষ্পায়নের হার বাড়াতে তরলের ওপর বায়ুর চাপ কমাতে হয়। এটা বলছে শিশিরাঙ্ক কাকে বলে। প্রশ্নমান 2 যে উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় সেই উষ্ণতাকে শিশিরাঙ্ক বলে। বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো। প্রশ্নমান 2 বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু: নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু সবচেয়ে বেশি যতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে সেই বায়ুকে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু বলা যায়। আমরা বলেছে শিশির কাকে বলে। প্রশ্নমান 2 তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠ এবং তার সংলগ্ন বস্তুগুলির উষ্ণতা যখন ক্রমশ কমে তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরও শীতল হয়। অবশেষে উষ্ণতা একটি নির্দিষ্ট মানে অর্থাৎ শিশিরাঙ্কে পৌঁছলে শীতল বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কেরও নিচে নেমে গেলে স্বাভাবিকভাবেই বায়ু তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জলীয় বাষ্পকে আর নিজের মধ্যে আবদ্ধ রাখতে পারে না। বায়ু দ্বারা পরিত্যক্ত ওই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দুর আকারে ভূপৃষ্ঠে সংলগ্ন ঘাস পাতা ইত্যাদির উপর জমা হয়, একেই শিশির বলে। বলেছে কুয়াশা কিভাবে সৃষ্টি হয়। প্রশ্নমান 2 শান্ত বায়ুপ্রবাহের উপস্থিতিতে কোনো কারণে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গা জুড়ে বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কে নেমে গেলে তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। উষ্ণতা আরও হ্রাস পেলে বায়ু তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জলীয় বাষ্প আবদ্ধ রাখতে পারে না, ফলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণার আকৃতি ধারণ করে এবং বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে, একেই কুয়াশা বলা হয়। দুটি বরফকে একসঙ্গে চেপে ধরলে জুড়ে যায় কেন। প্রশ্নমান 2
বরফের গলনের ফলে যে জল উৎপন্ন হয় তার আয়তন বরফের আয়তনের তুলনায় কম। চাপ বাড়ালে গলনে সুবিধা হয়, তাই চাপ বৃদ্ধি করলে বরফের গলনাঙ্ক হ্রাস পায়। দুটি বরফের টুকরো একসঙ্গে কিছুক্ষণ চেপে ধরে রাখলে সংযোগস্থলে বরফের গলনাঙ্ক কমে ও বরফ গলে একসময় জলে পরিণত হয়। চাপ উঠিয়ে নিলে গলনাঙ্ক আবার বাড়ে ও গলে যাওয়া জল আবার বরফে পরিণত হয়, ফলে বরফের টুকরো দুটি জুড়ে যায়। এটা বলেছে বরফের টুকরোর মধ্যে গর্ত করে জল ঢাললে ওই জল বরফে পরিণত হয় না কেন? প্রশ্নমান 2। বরফ টুকরোর মধ্যে গর্ত করে জল ঢাললে ওই গর্তে ঢালা জল এবং বরফের মধ্যে উষ্ণতার পার্থক্য থাকায় ওই জল তাপ বর্জন করে শীতল হবে এবং সেই তাপ গ্রহণ করে কিছু পরিমাণ বরফ গলবে। এই তাপীয় আদান প্রদানের ফলে উষ্ণতা কমতে কমতে যখন 0°C হয় তখন জল আর তাপ বর্জন করতে সক্ষম হবে না, কারণ উষ্ণতা সমান হলে তাপীয় সাম্য প্রতিষ্ঠিত হয় এবং তাপের আদান প্রদান বন্ধ হয়ে এই সময় 0°C উষ্ণতায় থাকা জল কঠিনে অর্থাৎ বরফে রূপান্তরিত হতে প্রয়োজনীয় লীন তাপ সংলগ্ন পরিবেশে অর্থাৎ বরফে বর্জন করতে ব্যর্থ হবে, ফলে ওই জল জমে বরফ হয় না। বলছে গরমকালে কুকুর জিভ বের করে হাঁপায় কেন? প্রশ্নমান 2 জন্য এই উত্তরটা লিখলে হবে। কুকুরের দেহে খুবই সীমিত ঘর্মগ্রন্থি থাকে, তাই গরমকালে কুকুরের দেহে নিয়ন্ত্রণের জন্য জিভ বের করে রাখে, কারণ কুকুরের জিভ থেকে যে লালারস নিঃসৃত হয় তা বাইরে এসে বাষ্পীভূত হয়। এই লালারস জিভ সংলগ্ন অংশ থেকে প্রয়োজনীয় লীন তাপ শোষণ করে বাষ্পীভূত হয়, ফলে দেহের অতিরিক্ত তাপ অপসারিত হয় যা শরীরের উষ্ণতা কমায়। এতে কুকুর আরাম বোধ করে। রয়েছে প্রেসার কুকারে খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কেন? প্রশ্নমান তাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। প্রেসার কুকারে এই নীতি কাজে লাগানো হয়। প্রেসার কুকারে জলসহ খাদ্যবস্তু নিয়ে ঢাকনাটি বায়ু নিরুদ্ধভাবে বন্ধ করে তাপ দেওয়া হয়। এর ফলে উৎপন্ন জলীয় বাষ্প পাত্রের মধ্যে জমা হতে থাকে ও বাষ্পচাপ ক্রমশ বাড়ে। এখন পিন ভালভটিকে এমনভাবে তৈরি করা হয় যাতে ভিতরের বাষ্পচাপ 2 বায়ুমণ্ডলীয় চাপের সমান হয়। এই চাপে জলের স্ফুটনাঙ্ক প্রায় 120°C হয়। এই উচ্চ তাপমাত্রায় ফুটন্ত জলে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সেদ্ধ হয় ও রান্না দ্রুত। বলেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা মিলিয়ে যায় কেন? প্রশ্নমান 2। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তাপে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়, ফলে ভূত্বক সংলগ্ন বায়ুর উষ্ণতাও বাড়ে। বর্ধিত উষ্ণতায় বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, ফলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত বায়ু পুনরায় অসম্পৃক্ত হয়ে পড়ে। উত্তপ্ত বায়ু থেকে লীন তাপ সংগ্রহ করে কুয়াশা হিসেবে ভাসমান জলবিন্দুগুলি আবার বাষ্পে পরিণত হয়, তাই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা মিলিয়ে যায়। বলেছে বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয় কেন? প্রশ্নমান শহরে বা শিল্পাঞ্চলে বিভিন্ন কলকারখানা থেকে নির্গত দূষিত বায়ুতে ধুলো ছাড়াও কার্বন, সালফার, নাইট্রোজেন ইত্যাদি অতিরিক্ত পরিমাণে থাকে। হালকা কুয়াশাকে সাধারণত মিস্ট ও ঘন কুয়াশাকে কুহেলিকা বলে। শহর ও শিল্পাঞ্চলের বাতাসে অতিরিক্ত পরিমাণে উপস্থিত সূক্ষ্ম কার্বন ধূলিকণা, কয়লার গুঁড়ো ইত্যাদিকে আশ্রয় করে ঘনীভূত জলীয় বাষ্প সূক্ষ্ম জলকণার আকারে ভাসে এবং ধোঁয়ার সঙ্গে অনেক সময় মিশে ঘন কালো জলীয় বাষ্পের আবরণ তৈরি করে, যাকে বলা হয় ধোঁয়াশা। স্মোক প্লাস ফগ, সেখান থেকে হচ্ছে স্মগ। বলেছে পরিবহন পদ্ধতি কাকে বলে? প্রশ্নমান পরিবহন যে পদ্ধতিতে তাপ একই বস্তুর উষ্ণতার অংশ থেকে শীতলতর অংশে সঞ্চালিত হয় কিন্তু ওই বস্তু বা বস্তুগুলির অণুগুলি স্থানচ্যুত হয় না, সেই প্রক্রিয়াকে বলা হয় পরিবহন। ওরা বলেছে পরিচলন পদ্ধতি কাকে বলে? প্রশ্নমান চলন যে পদ্ধতিতে তরল বা গ্যাসীয় পদার্থের অণুগুলি নিজেরা স্থান পরিবর্তন করে উষ্ণ অংশ থেকে তাপ বহন করে শীতল অংশে স্থানান্তরিত করে তাপ সঞ্চালনের সেই পদ্ধতিকে বলা হয় পরিচলন। বলেছে বিকিরণ পদ্ধতি কাকে বলে? প্রশ্নমান 2 পদ্ধতিতে জড় মাধ্যমের সাহায্য ছাড়াই বা মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে উত্তপ্ত না করে তড়িৎচুম্বকীয় তরঙ্গ রূপে এক স্থান থেকে অন্যত্র তাপ সঞ্চালিত হয় তাকেই বিকিরণ বলে। বিকিরণ পদ্ধতিতে সংবাহিত তাপকে বিকীর্ণ তাপ বলে। বলেছে পরিচলন স্রোত কাকে বলে? প্রশ্নমান 2 পরিচলন স্রোত তরল বা গ্যাসের কোনো অংশ উত্তপ্ত হলে হালকা হয়ে ওপরে উঠে যায় এবং ওপরের ঠান্ডা ও ভারী অংশ নিচে নেমে আসে। এর ফলে তরল বা গ্যাসের মধ্যে যে চক্রাকার স্রোত সৃষ্টি হয় তাকে পরিচলন স্রোত বলে, যেমন সমুদ্রবায়ু, স্থলবায়ু। বলেছে থার্মোফ্লাক্সের কার্যনীতি লেখো। প্রশ্নমান কার্যনীতি 1 কাঁচ তাপের সুপরিবাহী এবং কাঁচপাত্র ও ধাতব বা প্লাস্টিক আবরণের মধ্যবর্তী স্থান অন্তরক পদার্থ দিয়ে পৃথক থাকার ফলে এবং পাত্রের মুখে থাকা কর্কের চিপিও অন্তরক পদার্থ হয়। পরিবহন পদ্ধতিতে বাইরের বায়ুর সঙ্গে ফ্লাক্সে রাখা তরলের তাপীয় আদান প্রদান ঘটতে পারে না। 2 আবার কাঁচপাত্রের দুটি দেয়াল
প্রায় বায়ুশূন্য থাকায় পরিবহন ও পরিচালন পদ্ধতিতে বাইরে থেকে তাপ ভেতরে যেতে বা ভেতর থেকে বাইরে আসতে পারে না। 3 কাঁচের দেওয়াল দুটি মুখোমুখি অংশ পারদ বা রূপোর প্রলেপ লাগিয়ে চকচকে করা হয়, ফলে বিকিরণ পদ্ধতিতে তাপ সঞ্চালন ঘটার সময় মসৃণ পৃষ্ঠ থেকে বিকীর্ণ তাপ প্রতিফলিত হয়ে যায়, ফলে এই পদ্ধতিতে তাপ সঞ্চালন ব্যাহত হয়। সুতরাং সংশ্লিষ্ট ব্যবস্থাগুলির মাধ্যমে তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়ায় কার্যকরী হওয়ার সুযোগ না থাকায় দীর্ঘ সময়ের জন্য ফ্লাক্সের অভ্যন্তর এবং বাইরের পরিবেশের মধ্যে তাপের গ্রহণ ও বর্জন ঘটে না, ফলে উষ্ণতাও অপরিবর্তিত থাকে। এটা বলেছে শীতকালে আমরা উলের পোশাক পরি কেন? প্রশ্নমান 2। উলের পোশাকে সুতোর মাঝে মাঝে বায়ু আটকে থাকে। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না বা বাইরের ঠান্ডা বায়ু দেহে প্রবেশ করতে পারে না, ফলে দেহ গরম থাকে। এই কারণে শীতকালে আমরা উলের পোশাক পরি। বলছে শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন? প্রশ্নমান 2। পালক ফুলিয়ে বসলে পালকের ফাঁকে ফাঁকে বায়ু ঢুকে যায়। বায়ু তাপের কুপরিবাহী বলে দেহের তাপ বাইরে যেতে পারে না বা বাইরের ঠান্ডা বায়ু ভিতরে আসতে পারে না, ফলে দেহ গরম থাকে। তাই শীতকালে পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে। ওরা বলেছে ইগলু কি? এটি বরফ দিয়ে তৈরি করা হয় কেন? প্রশ্নমান 1+2। ইংল্যান্ডের থুলে অঞ্চলে এস্কিমোদের বাসস্থানই হলো ইগলু। ইগলু সাধারণত বরফ দিয়ে তৈরি করা হয়, কারণ ওইসব মেরু অঞ্চলে বরফ সহজলভ্য। আবার বরফ গুঁড়ো বা তুষার তাপের কুপরিবাহী হওয়ায় বরফের মধ্যে দিয়ে তাপ চলাচল সম্ভব নয়, তাই ইগলু গরম থাকে, ফলে ওই শীতল অঞ্চলের অধিবাসীরা প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা পায়। ওরা বলেছে তুমি যে বাড়িতে থাকো সেই বাড়িটির ছাদ ও দেওয়াল যদি টিনের হতো তাহলে কি সুবিধা ও অসুবিধা হতো? প্রশ্নমান 2। সুবিধা: 1, বাড়ির দেওয়াল ও ছাদ টিনের হলে সহজেই খুব কম খরচে বাড়ি তৈরি করা যেত। 2, টিন অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু হয়, বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পের সঙ্গে সহজে বিক্রিয়া করে না, ফলে মরচে পড়া ও প্রাকৃতিকভাবে ক্ষয়প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকে না। অসুবিধা: টিনের তাপ পরিবহন ক্ষমতা যথেষ্ট বেশি হয়, গ্রীষ্মকালে বাইরের বায়ু থেকে তাপ দ্রুত ও অধিক পরিমাণে ঘরে প্রবেশ করে এবং শীতকালে ঘরের ভেতরের আবদ্ধ বায়ু থেকে তাপ দ্রুত বাইরে পরিবাহিত হয়, অর্থাৎ গ্রীষ্মকালে ঘর প্রচণ্ড গরম এবং শীতকালে প্রচণ্ড ঠান্ডা হয়ে যাবে। প্রশ্নটা বলেছে পরিবহন পরিচলন বিকিরণ এর পার্থক্য লেখো। প্রশ্নমান 3। পরিবহন পরিচলন বিকিরণ মাধ্যমের আবশ্যকতা। যে কোনো জড় মাধ্যমেই দিতে তাপ সঞ্চালন হয়, যদিও কঠিন মাধ্যমে এর কার্যকারিতা সর্বাধিক। শুধুমাত্র তরল ও গ্যাসীয় মাধ্যমে এই প্রক্রিয়া তাপ সঞ্চালন হয়, কোনো জড় মাধ্যমের উপস্থিতি এক্ষেত্রে অপরিহার্য নয়। বেগ: তাপ সঞ্চালনের বেগ খুবই কম, এই প্রক্রিয়ায় বেগ পরিবহন অপেক্ষা বেশি। এই প্রক্রিয়ায় প্রায় আলোর বেগে তাপ সঞ্চালন ঘটে। অণুর গতি: অণুগুলি স্থান পরিবর্তন করে না, পদার্থের অণুগুলি নিজেরা স্থান পরিবর্তন করে তাপের সঞ্চালন ঘটায়। মাধ্যম নিরপেক্ষ পদ্ধতি হয়, এই প্রক্রিয়ার সঙ্গে অণুর গতির কোনো সম্পর্ক নেই। গতিপথ: তাপশক্তি সরল বা বক্রপথে প্রবাহিত হয়, তাপ বক্র বা সরলরেখায় নিচ থেকে ওপরে সঞ্চালিত হয়। তাপ তরঙ্গের আকারে সরলরেখায় সম্ভাব্য সমস্ত অভিমুখে যায়। 5, মাধ্যমের ওপর প্রভাব: এই পদ্ধতির দ্বারা প্রধানত কঠিন পদার্থ উত্তপ্ত হয়। তরল বা গ্যাসীয় পদার্থের এই পদ্ধতিতে উষ্ণতা বৃদ্ধি ঘটে। বিকীর্ণ তাপপ্রবাহ বাধাদানকারী যে কোনো বস্তু দ্বারা উত্তপ্ত হয়। তারপরে যে 2 কেজি সীসার উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 95 ডিগ্রি সেলসিয়াস করতে কত তাপ লাগবে? এসের মান বলে দিয়েছে 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এটা তোমাদের 93 পাতায় শুধু অঙ্কটা দেওয়া আছে, সলিউশনটা আমরা করেছি, সেটা দেখে নাও। সিসার ভর m = 2 কেজি = 2000 গ্রাম, তাহলে আপেক্ষিক তাপ S = 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। উষ্ণতা বৃদ্ধি T = 95 ডিগ্রি সেলসিয়াস - 15 ডিগ্রি সেলসিয়াস = 80 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব সিসা দ্বারা গৃহীত তাপ H = MST বা H = 2000 × 0.03 × 80, বা সেখান থেকে লিখতে পারি হচ্ছে 4800 ক্যালোরি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে অঙ্কটা বলেছে 100 গ্রাম ভরের তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কী পরিমাণ তাপ প্রয়োজন? এখানে বলে দিয়েছে তামার আপেক্ষিক তাপ = 0.009 CGS এককে। এইটাও তোমাদের রায়ান মার্টিন পরিবেশ ও বিজ্ঞান সহায়িকায় 93 পাতাতে আছে। দেয়া নেই, উত্তরটা আমরা করে দিয়েছি, দেখে নাও। তামার গোলকের ভর হচ্ছে m = 100 গ্রাম। তামার গোলকের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, অতএব T = 40 ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক S = 0.09 CGS একক। অতএব তামার গোলকের দ্বারা গৃহীত তাপ H = MST = 100 × 0.9 × 40, সেখান থেকে লিখতে পারি হচ্ছে 360 ক্যালোরি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরের অঙ্কটা, এটাও তোমাদের 93 পাতায় রায়ান মার্টিন পরিবেশ ও বিজ্ঞান সহায়িকায় দেওয়া আছে।
এর উত্তরটা দেয়া নেই, উত্তরটা আমরা করে দিয়েছি। 2 কেজি ভর ও 0.12 আপেক্ষিক তাপের একটি মার্বেল পাথর 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শীতল হওয়ার সময় কী পরিমাণ তাপ বর্জন করবে। তাহলে মার্বেল পাথরের ভর m = 2 কেজি = 2000 গ্রাম। তাহলে মার্বেল পাথরের আপেক্ষিক তাপ s = 0.12। তাহলে উষ্ণতার পরিবর্তন = 50 ডিগ্রি সেলসিয়াস - 20 ডিগ্রি সেলসিয়াস = 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে অতএব নির্ণেয় বর্জিত তাপ h = mst দিয়ে লিখতে পারি 2000 × 0.12 × 30। তাহলে সেখান থেকে পাচ্ছি হচ্ছে 7200 ক্যালোরি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের তাপ অধ্যায় থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সাজেশন। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যেখানে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফ এবং বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফগুলো তোমরা জলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।